করণের পিছনে হিস্টোরিটা কি। তো এখানে ২ টা জব ছিল। একটা হচ্ছে হোয়াইট কালার আর একটা হচ্ছে ব্লু কালার। তো এখানে হোয়াইট বলতে যেটা বোঝায় সেখানে আমাদের যে বিভিন্ন জবগুলো আছে যেগুলো মূলত আমাদের অফিসিয়াল এক্টিভিটিস যেগুলো করে থাকে বা সেটার সাথে যারা ইনভলভ বিশেষ করে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে বা অফিসিয়াল যে এক্টিভিটিস গুলো এটার সাথে যারা জড়িত থাকে বা এটা রিলেটেড যে এক্টিভিটিস গুলো সেগুলোকে মূলত হোয়াইট কালার যে জব সেটা বলা হয়ে থাকে এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এগুলোর সাথে যারা জড়িত থাকে তারা হাইলি এডুকেটেড হয়ে থাকে এবং তারা তাদের অফিসিয়াল যে অ্যাক্টিভিটি বা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটি সেটা করার জন্য তাদের যে ম্যানুয়াল লেবার হিসেবে তারা কাজ করে না। তারা মূলত যে হোয়াইট কালার যে শার্ট বা ড্রেস গুলো আছে বা শুটেড যে ড্রেস গুলো সেগুলো তারা পরিধান করে এই কাজগুলো করে থাকে। এ কারণে তাদের যে জব গুলো সেটা হোয়াইট কালার জব হিসেবে আখ্যায়িত করা হয়। এই ফ্রেজটা মূলত ১৯৩০ সালের দিকে সর্বপ্রথম যেটা ইউজ করা হয়। তো এটা হচ্ছে যে হোয়াইট কালার জবের যে হিস্টোরি। আর ব্লু কালার জব এটা মূলত যারা বিভিন্ন ধরনের ম্যানুয়াল ওয়ার্কার হিসেবে কাজ করে বা হার্ড ওয়ার্ক যেগুলো করে থাকে এটার সাথে যারা ইনভলভ থাকে তারা মূলত তাদের কাজের জন্য তাদের যে ড্রেস গুলো সেগুলো সহজে নোংরা হয়ে যায়। তো এটার ফলে তারা যে ব্লু কালার যে ড্রেস গুলো বিশেষ করে যে ডেনিম বা ব্লু ডেনিম বা নেভি ব্লু যে কালার যে ড্রেস গুলো সেগুলো পরিধান করার ফলে তাদের যে ড্রেস গুলো নোংরা হয় সেটা তারা সহজে লুকিয়ে তাদের যে কম যে নোংরা সেটা সেখানে দেখানো যায় বা সহজে তারা পরিষ্কার করতে পারে। এ কারণে তাদের যে কাজগুলো বা এগুলোর সাথে যারা ইনভলভ তারা মূলত এই ব্লু কালারের যে ড্রেস গুলো পরিধান করতো এবং ১৯২৪ সালের দিকে এটা প্রথম আর কি এই ওয়ার্ডটা ইউজ করা হয় তাদের এই জবটাকে চিহ্নিত করার জন্য। তো এর বাইরেও আরো কিছু যে যেমন গোল্ড কালার আছে বা অন্যান্য যে কালারের যে জবগুলো সেগুলোও তারা মানে বিভিন্ন সময় ইউজ করা হয়। তো সেগুলোর বিভিন্ন পর্যায়ে আছে বা বিভিন্ন কাজের উপর ভিত্তি করে সেগুলো শ্রেণীবিভাগ করা হয়ে থাকে। তো এই হোয়াইট কালার এবং ব্লু কালার যে জবগুলো এটা আমাদের সোসাইটিতে শ্রেণী বিন্যাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এটা এই কারণে ইউজ করা হয়ে থাকে। তো আজকে তোমাদের যেটা নতুন চ্যাপ্টার শুরু করব। তোমাদের সিলেবাসে যে 4 নাম্বার চ্যাপ্টার আছে সেটা হচ্ছে এগ্রেরিয়ান ট্রান্সফরমেশন এন্ড রুরাল ডেভেলপমেন্ট। এগ্রেরিয়ান ট্রান্সফরমেশন এন্ড রুরাল ডেভেলপমেন্ট যে চ্যাপ্টারটা তোমাদের সিলেবাসে 4 নাম্বার চ্যাপ্টার। তো তোমাদের এই চ্যাপ্টারটা একটু বড় অন্যান্য চ্যাপ্টারের তুলনায়, কারণ এই চ্যাপ্টারটা তোমাদের আগে যারা পড়ছে তাদের সিলেবাসে টোটাল 7টা চ্যাপ্টার ছিল। তোমাদের আগের ব্যাচ যারা পড়ছিল তাদের 7টা চ্যাপ্টার ছিল। তো সেখান থেকে কমিয়ে আমরা তোমাদের যে নতুন সিলেবাস সেখানে আমরা 6টা চ্যাপ্টার করছি। অর্থাৎ সেখানে একটা চ্যাপ্টার বাদ দেওয়া হয়েছে এবং 2টা চ্যাপ্টার অ্যাড করে একটা চ্যাপ্টার তৈরি করা হয়েছে। তো এই তোমাদের যে 4 নাম্বার চ্যাপ্টারটা সেটা তোমাদের আগের সিলেবাসে 2টা চ্যাপ্টার ছিল, একটা রুরাল সোশ্যাল চেঞ্জ এবং রুরাল ডেভেলপমেন্ট। এই 2টা চ্যাপ্টার ছিল। পরবর্তীতে এই 2টা চ্যাপ্টার এক করে তোমাদের একটা চ্যাপ্টার করা হয়েছে এবং এটার নাম এগ্রিডিয়েন্ট ট্রান্সফরমেশন এন্ড রুরাল ডেভেলপমেন্ট। অর্থাৎ 2টা চ্যাপ্টার মিলে একটা চ্যাপ্টার করা হয়েছে। তো সেখানে কিছু কনসেপ্ট বাদ দিয়ে বা 2টা চ্যাপ্টারের মাঝে সমন্বয় করে তোমাদের একটা চ্যাপ্টার তৈরি করা হয়েছে এবং তোমাদের সিলেবাসটা কিছুটা ছোট করা হয়েছে। তো এই কারণে এই চ্যাপ্টারটা তোমাদের একটু বড় মনে হতে পারে বা তবে এই চ্যাপ্টারটা অনেক সোজা, তোমরা সহজে এটা পড়তে পারবা বা তোমরা এখান থেকে অ্যান্সার করতে পারবা। তো তোমাদের এই চ্যাপ্টারে যে বিষয়গুলো পড়ানো হবে, তো প্রথমে আমরা সোশ্যাল চেঞ্জ বলতে কি বুঝি বা ডেফিনেশন অফ সোশ্যাল চেঞ্জ বা মিনিং অফ সোশ্যাল চেঞ্জ বা আমরা সোশ্যাল চেঞ্জটা
কে কিভাবে ডিফাইন করি, বা একটা সোসাইটির ক্ষেত্রে সোশ্যাল চেঞ্জের যে মিনিংটা সেটা কি ধরনের হতে পারে। তারপর হচ্ছে নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল চেঞ্জ। সোশ্যাল চেঞ্জের নেচারটা কি ধরনের, বা তার যে ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি, যেটার উপর ভিত্তি করে আমরা সোশ্যাল চেঞ্জটা আইডেন্টিফাই করি, বা একটা সোসাইটিতে সোশ্যাল চেঞ্জ হতে হলে সেখানে কি ধরনের বৈশিষ্ট্য বা তার নেচারটা কি ধরনের হতে হবে, এবং সোশ্যাল চেঞ্জের পিছনে বিভিন্ন ধরনের ফ্যাক্টরস যেগুলো দায়ী, বা যে ফ্যাক্টরস গুলো সোশ্যাল চেঞ্জকে প্রভাবিত করে বিভিন্ন সময়। তো ডিফারেন্ট ফ্যাক্টরস অফ সোশ্যাল চেঞ্জ, সোশ্যাল চেঞ্জের যে বিভিন্ন ফ্যাক্টরস গুলো সেটা আমরা আইডেন্টিফাই করার ফলে যে টেকনোলজিক্যাল ফ্যাক্টরস যেটা আছে, যেটা সোশ্যাল চেঞ্জের জন্য বা আমাদের যে এগ্রিডিয়ান সোসাইটি সেটা চেঞ্জের জন্য বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো টেকনোলজিক্যাল ফ্যাক্টরস ফর চেঞ্জিং এগ্রিডিয়ান সোসাইটি, বা আমাদের যে এগ্রিডিয়ান সোসাইটি বা আমাদের টোটাল সোশ্যাল অর্ডার সেটা চেঞ্জের জন্য আমাদের টেকনোলজিক্যাল ফ্যাক্টরসটা কি ধরনের ভূমিকা পালন করে বা কিভাবে আমাদের প্রভাবান্বিত করে, তো সেটা আমরা দেখবো। তারপর হচ্ছে বিভিন্ন কারণ, সোশ্যাল চেঞ্জটা হওয়ার কারণ কি, বা একটা সোসাইটিতে সোশ্যাল চেঞ্জ বিভিন্ন সময় ঘটে, তো তার জন্য কি কারণগুলো দায়ী, সে কারণগুলো আমরা দেখার চেষ্টা করব। তারপরে ডেফিনেশন অফ রুরাল ডেভেলপমেন্ট। রুরাল ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝি, বা একটা রুরাল সোসাইটিতে যে পরিবর্তন সেটা কিভাবে ঘটছে, বা তার যে কিভাবে আমরা ডিফাইন করতে পারি। তো রুরাল ডেফিনেশন অফ রুরাল ডেভেলপমেন্ট এটা দেখার জন্য তার যে কিছু বেসিক এলিমেন্টস থাকে, যে এলিমেন্টস গুলো অবশ্যই রুরাল ডেভেলপমেন্ট হতে হলে একটা সোসাইটিতে থাকতে হবে, বা সেগুলো যদি পরিবর্তন হয় বা এক্সচেঞ্জ ঘটে তাহলে সেক্ষেত্রে আমরা রুরাল ডেভেলপমেন্ট আমরা দেখতে পারি একটা সোসাইটির ক্ষেত্রে। এবং আমাদের যে রুরাল সোসাইটিতে আমাদের যে এগ্রিকালচারাল প্যাটার্ন বা এগ্রিকালচারাল প্রোডাকশন বা টোটাল যে এগ্রিকালচার সেটা আমাদের রুরাল ডেভেলপমেন্টের জন্য কি ধরনের ভূমিকা পালন করে, বা রোল অফ এগ্রিকালচার ইন রুরাল ডেভেলপমেন্ট, আমাদের রুরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এগ্রিকালচার কি ধরনের রোল প্লে করে, তো সেটা এবং দেখার পরে আমাদের বিভিন্ন ধরনের এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, যেটা বিভিন্ন সময় দেখা যায় প্রত্যেকটা সোসাইটিতে, বিশেষ করে আমাদের বাংলাদেশের রুরাল সোসাইটিতে তাদের ডেভেলপমেন্টের জন্য এনজিও গুলো বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ হাতে নেয়, বা বিভিন্ন ধরনের যে পদক্ষেপ তারা বিভিন্ন সময় গ্রহণ করার ফলে আমাদের সোসাইটিতে যে পরিবর্তন বা ডেভেলপমেন্টটা ঘটে, বা সর্বোপরি আমাদের যে রুরাল ডেভেলপমেন্ট সেটা হয়ে থাকে। তো এটার ফলে আমাদের এখন প্রথম যে কনসেপ্ট আমাদের সেটা মিনিং অফ সোশ্যাল চেঞ্জ। মিনিং অফ সোশ্যাল চেঞ্জ, সোশ্যাল চেঞ্জ বলতে আমরা কি বুঝি, বা মিনিং অফ সোশ্যাল চেঞ্জ বলতে আমরা কি বুঝি। তো আমরা জানি যে সোসাইটি হচ্ছে এমন একটা সিস্টেম যেটার মাধ্যমে আমাদের সোশ্যাল রিলেশনশিপ হুইচ ইজ নেভার পার্মানেন্ট, সাবজেক্ট টু চেঞ্জেস। অর্থাৎ আমাদের যে সোসাইটিতে আমরা বসবাস করি, তো সোসাইটিকে আমরা ডিফাইন করি এমন একটা সিস্টেম বা সিস্টেম অফ সোশ্যাল রিলেশনশিপ যার মাধ্যমে আমরা একে অন্যের সাথে আবদ্ধ থাকি। তো আমাদের সোশ্যাল যে সিস্টেমটা বা ওয়েব অফ সোশ্যাল রিলেশনশিপ সেটা কখনো পার্মানেন্ট না, এটা প্রতিনিয়ত আমাদের সোসাইটিতে চেঞ্জ হয়। এবং আমাদের যে হিউম্যান সোসাইটি, কম্পোজিশন অফ হিউম্যান সোসাইটি, বা সেটা প্রতিনিয়ত বা বিভিন্ন সময় সময় এটা পরিবর্তন আমরা দেখতে পারি। তো আমাদের যদি আমাদের ওয়ার্ল্ডের যে বিভিন্ন সোসাইটি আছে সেখানে যদি আমরা দেখি বা চিন্তা করি, তাহলে হাজার হাজার বছর পূর্বে আমাদের যে এশিয়া, ইউরোপ, আমেরিকার যে সোসাইটি ছিল সেটা থেকে বর্তমান যে সোসাইটিতে আমরা বসবাস করি সেটা অনেকটা ভিন্ন। এবং পরবর্তীতে আমাদের যে 1000 বছর পরে যদি আমাদের সোসাইটি কল্পনা করি তাহলে সেটাও আমাদের বর্তমান সোসাইটি থেকে অবশ্যই ভিন্ন হবে। তো কোনো সোসাইটি কখনো পার্মানেন্ট থাকে না, বা আমাদের যে বর্তমান ফিনোমেনা এটা অবশ্যই পরিবর্তন হয়। তো এবং আমাদের চেঞ্জটা একটা
ইউনিভার্সাল ল বা আনচেঞ্জেবল ল অফ নেচার, প্রত্যেকটা সোসাইটিতে অবশ্যই পরিবর্তন ঘটবে এবং আমরা মানুষ হিসেবে আমরা প্রতিনিয়ত চাই আমাদের ভিতরে পরিবর্তন আসুক, কেউ আমরা একই অবস্থানে থাকতে চাই না। তো এটার ফলে আমাদের সোসাইটিতে অবশ্যই বিভিন্ন অল্টারেশন, ডিফারেন্স বা মডিফিকেশন সেটা আমরা বিভিন্ন সময় নিয়ে আসি আমাদের সুবিধার জন্য। এর ফলে আমাদের সোসাইটিতে একটা চেঞ্জ ঘটে। তো any alteration, difference or modification that take place in a situation or in an object through time can be called change। অর্থাৎ আমাদের সময়ের পরিবর্তনের সাথে সাথে যখন একটা সোসাইটিতে কোনো অল্টারেশন, ডিফারেন্সিয়েশন বা মডিফিকেশন দেখা যায় বা আমরা এগুলো করে থাকি, তখন সেটাকে আমরা চেঞ্জ হিসেবে আখ্যায়িত করি। তো কিংসলে ডেভিস বা সংক্ষেপে আমরা কে ডেভিস বলে থাকি। তো তার মধ্যে by social changes meant only such alteration that occurs in the society, that is the structure and function of society। কিংসলে ডেভিসের মতে আমরা সোশ্যাল চেঞ্জ বলতে বুঝি এনি অল্টারেশন যেটা আমাদের সোসাইটিতে ঘটে, বিশেষ করে আমাদের সোসাইটির যে বিভিন্ন স্ট্রাকচার বা ফাংশন, যে যে স্ট্রাকচার গুলো আমরা গড়ে তুলি একটা সোসাইটিতে বা একটা সোসাইটির যে বিভিন্ন ফাংশন থাকে সেটার যে পরিবর্তন বা অল্টারেশন যেটা বিভিন্ন সময় ঘটে সেটাকে আমরা সোশ্যাল চেঞ্জ হিসেবে আখ্যায়িত করি বা সোশ্যাল চেঞ্জ হিসেবে ডিফাইন করা যায়। তো হচ্ছে in the view of in the view of Jones, তার মধ্যে social change is a term used to describe variation in or modification of any aspect of social process, social pattern, social interaction or social organization। তো সোশ্যাল চেঞ্জ একটা টার্ম যেটাকে আমরা ইউজ করি বিভিন্ন ধরনের ভেরিয়েশন আর মডিফিকেশন অফ এনি সোসাইটি বা একটা সোসাইটি যে বিভিন্ন অ্যাসপেক্ট থাকে সেটা হতে পারে আমাদের সোশ্যাল প্রসেস, সোশ্যাল প্যাটার্ন বা সোশ্যাল ইন্টারাকশন আর সোশ্যাল অর্গানাইজেশন। বিভিন্ন ধরনের সোশ্যাল প্রসেস, সোশ্যাল প্যাটার্ন বা সোশ্যাল ইন্টারাকশন যেগুলো প্রত্যেকটা সোসাইটিতে আমাদের যে হিউম্যান সোসাইটি যেখানে আমরা বসবাস করি সেখানে যখন ঘটে সেটাকে আমরা সোশ্যাল চেঞ্জ হিসেবে দেখি বা সোশ্যাল চেঞ্জের টার্ম সেটার মাধ্যমে আমরা ব্যাখ্যা করতে পারি। তাছাড়া প্রফেসর রফিকুন্নেসা আলী তার মতে social change is the law of nature and it is an ongoing process. This change happened rapidly and slowly through time to time। অর্থাৎ সোশ্যাল চেঞ্জ যেটা নেচারের একটা ল যেটা অবশ্যই ঘটবে এবং এটা একটা অনগোয়িং প্রসেস প্রত্যেকটা সোসাইটিতে, এটা প্রতিনিয়ত আমরা দেখতে পাই বা এটা চলমান, এটাকে আমরা কখনো আটকায় রাখতে পারি না এবং এই চেঞ্জটা আমাদের খুব দ্রুত গতিতেও ঘটতে পারে আবার স্বল্প গতিতেও একটা সোসাইটির ক্ষেত্রে ঘটতে পারে, সেটা টাইম টু টাইম ভ্যারি করে। এখন আমরা এই ডেফিনেশন গুলো যদি দেখি বা আমরা টোটাল ওভারঅল সোশ্যাল চেঞ্জকে যদি আমরা ডিফাইন করতে চাই তাহলে সোশ্যাল চেঞ্জ একটা কমপ্লেক্স ফিনোমেনা যেখানে আমাদের একটা শুধুমাত্র সিঙ্গেল ফ্যাক্টর যেটা এই সোশ্যাল চেঞ্জ ঘটাতে পারে না। আমাদের সোসাইটিতে যখন বিভিন্ন ফ্যাক্টরস, যখন একটা কম্বিনেশন অফ মেনি ফ্যাক্টর যেটা সমন্বিতভাবে আমাদের সোসাইটিতে প্রভাব ফেলে তার মাধ্যমেই আমাদের সোশ্যাল চেঞ্জ সম্ভব এবং সোশ্যাল চেঞ্জটা শুধুমাত্র একজন ইন্ডিভিজুয়াল বা একজন মানুষের যে পরিবর্তন সেটাকে আমরা সোশ্যাল চেঞ্জ হিসেবে আখ্যায়িত করতে পারি না। সোশ্যাল চেঞ্জ হতে হলে অবশ্যই একটা গ্রুপ অফ পিপল বা এ গ্রুপ অফ পিপল যারা একত্রে বসবাস করে তাদের ভিতরে যে পরিবর্তনটা সেটাকে আমরা সোশ্যাল চেঞ্জ হিসেবে আখ্যায়িত করি। তো যেমন আমাদের সোসাইটিতে যদি দেখি আমাদের ডিস্ট্রাকশন অফ দা ডোমেস্টিক প্রোডাকশন সিস্টেম, আমাদের যে ফ্যামিলি লেভেলে যে প্রোডাকশন সিস্টেমটা আগে ছিল, আমরা ফ্যামিলি থেকে আমাদের সবকিছু প্রোডাকশন করা হতো এবং ফ্যামিলি থেকেই আমরা কনজাম্পশন করতাম। তো এটার ফলে আমাদের যে মহিলারা তারা বিশেষ করে তাদের যে বাড়ির যে কাজগুলো তারা সম্পাদন করতো এবং এটার ফলে তারা তাদের যে হাউস হোল্ড লেভেলের যে অ্যাক্টিভিটি গুলো করার ফলে তারা তাদের পরিবারেই সীমাবদ্ধ থাকতো, সেখান থেকে তাদের বাইরে মুভ করার কোনো সুযোগ ছিল না এবং তারা তাদের পরিবারের সদস্যদের উপর নির্ভরশীল ছিল। তো যখনই আমাদের এই ডোমেস্টিক প্রোডাকশন সিস্টেমটা চেঞ্জ হয়ে যায় এবং
মহিলারা যখন বাড়ির বাইরে বিভিন্ন প্রোডাক্টিভ যে অ্যাক্টিভিটি সেগুলোর সাথে ইনভলভ হয়, এটার ফলে তাদের যে অ্যাটিটিউড বা বিভিন্ন চিন্তাধারা সেটার পরিবর্তন আমরা দেখতে পারি, এবং এটার ফলে তাদের যে লাইফ প্যাটার্ন বা লাইফ স্টাইল সেটাতেও আমাদের পরিবর্তন ঘটছে। কারণ যখন একটা মানুষ ইনকাম করে বা সামর্থ্যবান থাকে, তাহলে তার যে অধিকারটা সে সহজে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। তো এটার ফলে আমাদের সোসাইটিতে একটা চেঞ্জ বা আমাদের যে চিন্তাধারা সেটা পরিবর্তন আসছে। তো এটা যে পরিবর্তন সেটাকে আমরা সোশ্যাল চেঞ্জ হিসেবে দেখতে পারি বা সোশ্যাল চেঞ্জ হিসেবে বর্ণনা করতে পারি। পরের যে কনসেপ্ট সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল চেঞ্জ আর নেচার অফ সোশ্যাল চেঞ্জ। ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল চেঞ্জ অথবা নেচার অফ সোশ্যাল চেঞ্জ। Characteristics of social change or nature of social change. তো এখানে তোমাদের ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল চেঞ্জ, এখানে অনেকগুলো পয়েন্ট আছে, প্রায় 18টা পয়েন্ট আছে। তো তোমরা এখান থেকে মোটামুটি 12-13টা যে পয়েন্ট বা তোমরা যতটা আর কি মনে রাখতে পারো বা তোমাদের যে সময়ের ভিতরে তোমরা যতটা লিখতে পারো, তো তোমাদের এটা ফাইনাল পরীক্ষায় যখন থাকবে তখন হয়তো বা 10 মার্ক অথবা 11 মার্ক হিসেবে থাকবে। তো তোমরা 10 মার্ক বা 11 মার্ক হিসেবে থাকলে তোমরা সম্ভবত 18 থেকে 20 মিনিট টাইম পাও বা 17-18 মিনিট টাইম পাওয়া যায় 10 মার্ক বা 11 মার্কের জন্য ফাইনাল পরীক্ষায়। তো সেই হিসেবে তোমরা যে মানে 17-18 মিনিটে তোমরা যতটুকু লিখতে পারো তো ততটুকু তোমরা প্রস্তুতি নিবে বা ততটুকু তোমরা পড়বে। এটা তো এখানে অনেকগুলো পয়েন্ট আছে, তোমাদের সবগুলো না না লিখলেও চলবে, তোমরা যতটা পারো আর কি সময়ের ভিতরে। তো এখানে তোমাদের ফাইনাল পরীক্ষায় থাকলে শুধু পয়েন্ট গুলো লিখলে চলবে না, তো সেই সাথে তোমাদের কিছু কিছু বর্ণনাও করতে হবে, মানে ছোট ছোট করে তোমরা যতটুকু পারো বর্ণনা করতে হবে। তো সেক্ষেত্রে তোমরা যতগুলো পয়েন্ট পারো সময়ের ভিতরে ততটা তোমরা লিখে বর্ণনা করবা। সবগুলোই লিখতে হবে এমন তোমাদের বাধ্যবাধকতা নাই। তো প্রথমে হচ্ছে সোশ্যাল চেঞ্জ ইজ সোশ্যাল। সোশ্যাল চেঞ্জ ইজ সোশ্যাল। তো আমরা যদি সোশ্যাল চেঞ্জের যে ডেফিনেশন ছিল সেটা যদি লক্ষ্য করি, তাহলে সেখানে সোশ্যাল চেঞ্জটা মূলত একটা সোসাইটির ক্ষেত্রে ঘটে থাকে, বা আমাদের যে সোসাইটিটা একটা ওয়েব অফ সোশ্যাল রিলেশনশিপ, এবং সোশ্যাল চেঞ্জটা অবশ্যই একটা সিস্টেম অফ সোশ্যাল রিলেশনশিপ, যেটা আমরা বিভিন্ন সোসাইটিতে দেখতে পারি সেখানে ঘটে। অর্থাৎ সোশ্যাল রিলেশনশিপ understood in terms of social process and social interaction and social organization। আমরা সোশ্যাল রিলেশনশিপের যে পরিবর্তন সেটাকে আমরা সোশ্যাল চেঞ্জ হিসেবে দেখি। তো সোশ্যাল রিলেশনশিপটা মূলত আমাদের যে সোশ্যাল প্রসেস, সোশ্যাল ইন্টারাকশন এবং সোশ্যাল অর্গানাইজেশন সেটার মাধ্যমে আমরা ব্যাখ্যা করি। তো আমাদের সোশ্যাল চেঞ্জটা আমাদের যে বিভিন্ন ভেরিয়েশন ইন সোশ্যাল ইন্টারাকশন প্রসেস আর সোশ্যাল অর্গানাইজেশন সেটাতে যখন কোনো পরিবর্তন আসে সেটাকে আমরা সোশ্যাল চেঞ্জ বলি। তো সেক্ষেত্রে যেহেতু এটা একটা সোসাইটি বা সোসাইটির ওয়েব অফ সোশ্যাল রিলেশনশিপের পরিবর্তন, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি সোশ্যাল চেঞ্জ ইজ সোশ্যাল, বা আমাদের যে সিগনিফিকেন্স ফর অল অর কনসিডারেবল সেগমেন্ট অফ পপুলেশন ক্যান বি কনসিডার্ড অ্যাজ সোশ্যাল চেঞ্জ। আমাদের যে কনসিডারেবল সেগমেন্ট অফ পপুলেশন তাদের যখন পরিবর্তন আসে বা একটা কনসিডারেবল যে পরিবর্তন আমরা একটা সোসাইটিতে দেখতে পাই, তখন সেটাকে সোশ্যাল চেঞ্জ হিসেবে আখ্যায়িত করি। তো সেটাকে আমরা সোশ্যাল হিসেবে বর্ণনা করতে পারি। তারপর হচ্ছে সোশ্যাল চেঞ্জ ইজ কন্টিনিউয়াস। 2 নাম্বার পয়েন্ট, সোশ্যাল চেঞ্জ ইজ কন্টিনিউয়াস। সোশ্যাল চেঞ্জটা একটা এভার চেঞ্জিং ফিনোমেনা। তো এখানে আমাদের প্রতিনিয়ত অবশ্যই পরিবর্তন হয় এবং ইট ইজ আন্ডারগোয়িং ইন্ডলেস চেঞ্জেস। তো আমাদের যে চেঞ্জটা সেটার কোনো শেষ নাই, প্রতিনিয়ত আমাদের সোসাইটির চেঞ্জটা ঘটে এবং এটা একটা অনগোয়িং প্রসেস, এবং এই চেঞ্জটাকে আমরা কখনোই থামায় রাখতে পারি না বা এটাকে কখনো আমরা
বদ্ধ রাখতে পারি না, এটা প্রতিনিয়ত আমাদের সোসাইটি টু সোসাইটি এটা পরিবর্তন ঘটে এবং এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন শতাব্দী বা বিভিন্ন হাজার হাজার বছর ধরে আমাদের যে পরিবর্তনটা সেটা ঘটে আসছে এবং বিভিন্ন ভেরিয়াস কন্ডিশন সেটার সাথে খাপ খাইয়ে নেওয়া বা বিভিন্ন ধরনের রিনিউয়াল যে প্রসেস সেটার মাধ্যমে আমাদের এই সোশ্যাল চেঞ্জটা ঘটে থাকে। তো এটা আমাদের যে সোশ্যাল রিলেশনশিপ বা সোসাইটির ক্ষেত্রে সিস্টেম অফ সোশ্যাল রিলেশনশিপ সেটা কখনোই পার্মানেন্ট না, সেটা অবশ্যই পরিবর্তন হয় এবং এটাকে আমরা একটা মিউজিয়ামে কখনোই আবদ্ধ করে রাখতে পারি না, বা প্রত্যেকটা সোসাইটি যেটা টাইম টু টাইম অবশ্যই পরিবর্তন আসবে। তো আমাদের সোশ্যাল চেঞ্জটা যেটা আমরা দেখি যে আমাদের সৃষ্টির শুরু থেকে বর্তমান মডার্ন সোসাইটি পর্যন্ত বিভিন্ন সময় যে পরিবর্তনটা সেটা আমাদের ঘটছে, বা এটার যে চেঞ্জটা কন্টিনিউয়াস প্রসেস এবং ভবিষ্যতেও এটা অবশ্যই কন্টিনিউয়াসলি পরিবর্তিত হবে। এখন 3 নম্বরটা হচ্ছে সোশ্যাল চেঞ্জ ইজ টেম্পোরাল। সোশ্যাল চেঞ্জ ইজ টেম্পোরাল। টেম্পোরাল অর্থাৎ সোশ্যাল চেঞ্জটা আমাদের যে টাইম টু টাইম যেটা ঘটে থাকে এবং এটাকে আমরা টেম্পোরাল বলি ইন দ্য সেন্স অফ টাইম সিকোয়েন্স, অর্থাৎ এটা টাইম সিকোয়েন্সের সাথে পরিবর্তন হয়, এ কারণে আমরা এটাকে একটা টেম্পোরাল প্রসেস হিসেবে বর্ণনা করি। তো এটা যদি আমরা দেখি আমাদের যে টাইম সিকোয়েন্সেস বিভিন্ন সময় প্রথমে আমাদের ছিল ফুড গ্যাদারিং বা হান্টিং সোসাইটি, যেখানে মানুষ যে জঙ্গল থেকে তাদের খাদ্য সেটা সংগ্রহ করত এবং যে পশু শিকারের মাধ্যমে তারা তাদের খাদ্য সংগ্রহ করত। তারপরে আসলো প্যাস্টোরাল, তারপর হচ্ছে হর্টিকালচার এবং বর্তমানে এগ্রিকালচার, এবং বর্তমানে আমরা মডার্ন সোসাইটি বা ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি সেখানে বসবাস করি। তো এখানে বিভিন্ন টাইমে বা টাইম কনসিকুয়েন্সের সাথে সাথে এখানে পরিবর্তনটা ঘটছে বা বিভিন্ন সময় আমরা দেখতে পারি। তো হচ্ছে সোশ্যাল চেঞ্জ ইজ এনভায়রনমেন্টাল। সোশ্যাল চেঞ্জ ইজ এনভায়রনমেন্টাল। সোশ্যাল চেঞ্জটা অবশ্যই আমাদের একটা নির্দিষ্ট জিওগ্রাফিক আর ফিজিক্যাল আর কালচারাল যে কনটেক্সট সেখানে ঘটতে হয়, অর্থাৎ সোশ্যাল চেঞ্জ হতে হলে অবশ্যই আমাদের কোনো জিওগ্রাফিক যে লোকেশন বা বিভিন্ন ধরনের যে প্রসেস তো সেখানে ঘটতে হয়। তো এবং এটার ফলে আমাদের যে হিউম্যান বিহেভিয়ার সেখানে একটা ইম্প্যাক্ট অবশ্যই পড়ে, অর্থাৎ আমাদের কোনো একটা পরিবেশে আমরা হিউম্যান সোসাইটি যারা বসবাস করি সেখানে অবশ্যই ঘটতে হয়, সেটা কালচারাল কনটেক্সট হতে পারে বা এনভায়রনমেন্টাল কনটেক্সট হতে পারে বা জিওগ্রাফিক যে কনটেক্সট সেখানে ঘটতে পারে। সোশ্যাল চেঞ্জ ইজ হিউম্যান চেঞ্জ। সোশ্যাল চেঞ্জ হতে হলে অবশ্যই মানুষের যে অ্যাক্টিভিটি বা আমরা যেগুলো ডেভেলপ করি বা আমাদের যে মেন্টাল অ্যাওয়ারনেস সেটাতে ঘটতে হবে। তো প্রত্যেকটা মানুষই আমাদের এই চেঞ্জের জন্য বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করে বা যারা প্রভাবিত হয়ে থাকে। তো এবং তাদের কারণে এই সোশ্যাল চেঞ্জের যে চেঞ্জ সেটার মাধ্যমে এফেক্টেড হয় বিভিন্ন গ্রুপ অফ পিপল। তো অবশ্যই মানুষের পরিবর্তন হতে হবে। অন্যান্য যে প্রাণী যারা এনিম্যাল বসবাস করে তাদের যে চেঞ্জটাকে আমরা সোশ্যাল চেঞ্জ হিসেবে আখ্যায়িত করতে পারি না, কারণ মানুষই একমাত্র প্রাণী যারা সোসাইটিতে বসবাস করে বা সোশ্যাল বিইং হিসেবে বসবাস করে। তাহলে সোশ্যাল চেঞ্জ রিজাল্টস ফ্রম ইন্টারাকশন অফ এ নাম্বার অফ ফ্যাক্টরস। সোশ্যাল চেঞ্জ রিজাল্টস ফ্রম ইন্টারাকশন অফ এ নাম্বার অফ ফ্যাক্টরস। একটা সোসাইটিতে যখন সোশ্যাল চেঞ্জটা ঘটে তখন সেখানে শুধুমাত্র একটা ফ্যাক্টরসই আমাদের সোশ্যাল চেঞ্জ ঘটাতে পারে না, আমাদের যখন বিভিন্ন ধরনের ফ্যাক্টরস তাদের সমন্বিত প্রভাব ফেলে একটা সোসাইটির ক্ষেত্রে তখনই সেখানে সোশ্যাল চেঞ্জ ঘটা সম্ভব, অর্থাৎ একটা ইন্টারাকশন বিভিন্ন যে ফ্যাক্টরস সেটার ইন্টারাকশনের ফলে আমাদের সোসাইটিতে সোশ্যাল চেঞ্জ ঘটতে পারে। তো সেই ফ্যাক্টর গুলো হতে পারে আমাদের কালচারাল, বায়োলজিক্যাল, ফিজিক্যাল, টেকনোলজিক্যাল বা আদার্স যে ফ্যাক্টর সেটা আমাদের যে তাদের ভিতরে অবশ্যই একটা ইন্টারাকশন থাকে, তো সেটার মাধ্যমে আমাদের সোশ্যাল চেঞ্জটা ঘটে। তাছাড়া সোশ্যাল চেঞ্জ মে ক্রিয়েট চেইন রিয়াকশন। সোশ্যাল চেঞ্জ মে ক্রিয়েট চেইন রিয়াকশন। চেইন রিয়াকশনটা হচ্ছে এমন একটা প্রসেস যেটার মাধ্যমে একটা পদ্ধতি বা একটা প্রসেসের কোনো একটা বিষয়ের পরিবর্তন হলে তার যে প্রভাবটা সে তার যে বিভিন্ন অন্যান্য বিষয়গুলো থাকে সেটার উপর পড়ে বা সেখানে আমরা দেখতে পারি একটা চেইন রিয়াকশন, অর্থাৎ একটা পার্টে আমাদের পরিবর্তন হলে সেটার প্রভাব অন্যান্য বিষয়ের উপর
পড়ে বা সেটার প্রভাব আমরা বিভিন্ন সময় দেখতে পারি। তো এটাকে যদি আমরা দেখি, যেমন আমাদের যে মহিলাদের যে বিশেষ করে ইয়ং যে মহিলা, তাদেরকে শিক্ষিত করার ফলে বা তাদের যে শিক্ষার সুযোগ সেটা প্রদান করার ফলে বা তারা শিক্ষা গ্রহণ করার ফলে তাদের ভিতরে যে পরিবর্তনটা আমাদের সোসাইটিতে দেখতে পাই বা বিভিন্ন সময় ঘটছে। তো আমাদের যে বর্তমানে যদি আমরা মডার্ন সোসাইটিতে দেখি, তো আমাদের যে শিক্ষিত মহিলারা যারা এডুকেটেড বা বিভিন্ন জবে ইনভলভ আছে, তো তাদের যে চিন্তাধারা সেখানে অবশ্যই আমরা পরিবর্তন দেখি। তো এটার ফলে তাদের যে ট্রেডিশনাল ওয়ে অফ লাইফ ছিল বা ফ্যামিলি সিস্টেম ছিল, সেখান থেকে তারা বেরিয়ে এসে বর্তমানে যে মডার্ন সোসাইটিতে তারা বসবাস করতে চায় বা তারা এখন জয়েন্ট ফ্যামিলিতে বসবাস করতে চায় না। তারা যে নিউক্লিয়ার ফ্যামিলি বা ক্ষুদ্র পরিবারে তারা বসবাস করতে চায় এবং তাদের যে পরিবারের সদস্য তাদেরকে সে আগের মতো যে সম্মান প্রদান সেটাও অনেক সময় করতে চায় না। তো এটা হচ্ছে যে তাদের চিন্তাধারার পরিবর্তন বা তাদের যে স্বাধীন চেতা যে জীবন যাপন সেটা করার ফলে এটা ঘটে থাকে। তো এটার ফলে অনেক সময় দেখা যায় যে একে অপরের উপর নির্ভরশীলতা সেটাও কমে আসছে এবং এটার ফলে আমাদের সোসাইটিতে অনেক সময় বিভিন্ন কলহ বা দেখা যায় বা আমাদের বিশেষ করে আমাদের যে ডিভোর্স রেট সেটাও অনেকাংশে বেড়ে যাচ্ছে বা এটার যে কারণটাও হিসেবে আমাদের যে স্বাধীনতা চেতা বা আমাদের যে চিন্তাধারার পরিবর্তন বা আমাদের সোসাইটির একটা পরিবর্তন, এর ফলে এটা আমরা দেখতে পারি। তো এখানে হচ্ছে যে আমাদের মহিলাদের যে শিক্ষার সুযোগ দেওয়ার ফলে তারা তাদের লাইফটা উন্নত করতে পারছে বা বিভিন্ন ক্ষেত্রে যে আমাদের ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটি সেখানে তারা বিভিন্নভাবে কন্ট্রিবিউট করতে সক্ষম হচ্ছে। তো এখানে যে আমরা একটা বিষয়ের পরিবর্তন নিয়ে আসলাম যে আমাদের যারা মহিলারা বা মেয়েরা আছে তাদেরকে আমরা শিক্ষা পাওয়ার জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা ফ্যাসিলিটিস প্রদান করার ফলে আমাদের সোসাইটিতে অনেক পরিবর্তন আসছে। তারপর হচ্ছে সোশ্যাল চেঞ্জ ইনভলভস টেম্পো অ্যান্ড ডিরেকশন অফ চেঞ্জ, অর্থাৎ রেট অফ সোশ্যাল চেঞ্জ বা ডিরেকশন অফ চেঞ্জ। প্রত্যেকটা সোশ্যাল চেঞ্জের ক্ষেত্রে তার একটা ডিরেকশন অবশ্যই থাকে, অর্থাৎ আমাদের যে রেট অফ চেঞ্জ ইজ অলসো নট গভর্ন বাই এনি ইউনিভার্সাল ল, অর্থাৎ আমাদের যে সোশ্যাল চেঞ্জটা তার রেটটা কি ধরনের হবে বা একটা সোসাইটির ক্ষেত্রে আমাদের যে সোশ্যাল চেঞ্জটা সেটা কিভাবে ঘটে, তো সেটার যে রেটটা আমাদের টাইম টু টাইম সোসাইটি টু সোসাইটি বা রুরাল অ্যান্ড আরবান এরিয়াস বা অ্যান্ড আদার্স যে এরিয়া আছে, তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই পরিবর্তন বা রেটটা ভিন্ন ভিন্ন এবং তার যে ডিরেকশন সেটাও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তারপর হচ্ছে 9 নম্বর যে পয়েন্ট, সোশ্যাল চেঞ্জ মে বি প্ল্যান্ড অর আনপ্ল্যান্ড। সোশ্যাল চেঞ্জ মে বি প্ল্যান্ড অর আনপ্ল্যান্ড। তো প্ল্যান্ড চেঞ্জটা হচ্ছে সেই চেঞ্জ গুলো যেগুলো আমাদের কনসিয়াস রিপোর্ট বা আমরা সচেতন ভাবে যখন আমাদের একটা সোসাইটিতে পরিবর্তন নিয়ে আসি বা আমরা ইচ্ছাকৃত ভাবে যখন কোনো পরিবর্তন নিয়ে আসি তখন সেটাকে প্ল্যান চেঞ্জ বলা হয়ে থাকে এবং আনপ্ল্যান্ড চেঞ্জটা যেটা প্রাকৃতিক ভাবে ঘটে থাকে, যেটাতে আমাদের কোনো হাত থাকে না বা আমরা যা যেটার পরিবর্তনের জন্য ডাইরেক্টলি দায়ী নই। বিশেষ করে আমাদের যেমন আর্থকোয়াক, ওয়ার, পলিটিক্যাল রেভুলেশন এবং আদার যে ন্যাচারাল ক্লামিটিস যেগুলো ঘটে বিভিন্ন সময়, তো সেটার ফলে যে পরিবর্তনটা আসে সেটা হচ্ছে আনপ্ল্যান্ড চেঞ্জ। তো আমাদের যে সোসাইটিতে যে সোশ্যাল চেঞ্জটা সেটা প্ল্যান্ড ওয়েতেও হতে পারে, আবার আনপ্ল্যান্ড ওয়েতেও আমাদের সোসাইটিতে এই চেঞ্জটা ঘটতে পারে। তো হচ্ছে 10 নম্বর পয়েন্ট, সোশ্যাল চেঞ্জ মে বি শর্ট টার্ম অর লং টার্ম। সোশ্যাল চেঞ্জ মে বি শর্ট টার্ম অর লং টার্ম। তো সোশ্যাল চেঞ্জটা আমাদের শর্ট টার্মের হতে পারে আবার লং টার্মের হতে পারে। তো শর্ট টার্ম চেঞ্জটা হলো আমাদের যে ইমিডিয়েট চেঞ্জ বা যেটা ঘটে বিশেষ করে আমাদের যে ফ্যাশন বিহেভিয়ার অফ দ্য ইন্ডিভিজুয়াল, যেটা সেটাকে আমাদের যে ফ্যাশন বা বিহেভিয়ারটা মানুষের সেটা খুব সহজে বা শর্ট টার্ম বা শর্ট টাইমে পরিবর্তন ঘটে, কিন্তু আমাদের যে আদার যে লং টার্ম বা চেঞ্জটা সেটা করতে আমাদের অনেক টাইম লাগে বা অনেক বিশেষ করে সেটা বছর বছরও বা অনেক বছর ধরেও ঘটতে পারে। সেটা হতে পারে আমাদের কাস্টম ট্রেডিশন ফোকাস মোর, যেটা সেটা চেঞ্জ হতে হলে আমাদের অবশ্যই
সময়ের প্রয়োজন হয়। যেমন আমাদের যে নিজস্ব বাঙালি কিছু ঐতিহ্য বা ট্র্যাডিশন আছে, তো সেগুলোতে যদি আমাদের পরিবর্তন নিয়ে আসতে চাই বা সেটার পরিবর্তন যদি ঘটে, তো সেটা আমাদের অনেক সময় নেয় বা ধীরে, ধীরে সেটার পরিবর্তন হয়। কিন্তু আমাদের যে বিভিন্ন ধরনের ফ্যাশন, যে বিভিন্ন ধরনের যে ফ্যাশন গুলো বিশেষ করে ড্রেস প্যাটার্ন বা ফুড প্যাটার্ন যেগুলো বিভিন্ন সময় চলে আসে, তো সেটার যে পরিবর্তন খুব সহজে ঘটে। সেটা হচ্ছে শর্ট টার্ম, আর আমাদের যে ট্রেডিশন কালচার সেটা যে পরিবর্তন সেটা হচ্ছে লং টার্ম পরিবর্তন। তাছাড়া সোশ্যাল চেঞ্জ ইজ অ্যান অবজেক্টিভ টার্ম। সোশ্যাল চেঞ্জ ইজ অ্যান অবজেক্টিভ টার্ম, এর অর্থ হচ্ছে সোশ্যাল চেঞ্জের আমাদের কোনো ভ্যালু জাজমেন্ট থাকে না, এটা হচ্ছে ইথিক্যালি নিউট্রাল। তো সোশ্যাল যে চেঞ্জটা সেটা আমাদের বিভিন্ন সোসাইটিতে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন ভাবে আমরা জাজ করে থাকি, তো সেটার কোনো নির্দিষ্ট ইথিক্যাল কনসিডারেশন থাকে না। সোশ্যাল চেঞ্জ ইজ ইউনিভার্সাল, 12 নম্বর পয়েন্ট, সোশ্যাল চেঞ্জ ইজ ইউনিভার্সাল। তো এটা হচ্ছে যে সোশ্যাল চেঞ্জটা শুধুমাত্র একটা পার্টিকুলার যে সোসাইটি বা গ্রুপ অফ পিপল তাদের ক্ষেত্রে ঘটবে এমন না। সোশ্যাল চেঞ্জটা আমাদের প্রত্যেকটা সোসাইটিতে ঘটে, এবং সোশিয়োলজিক্যালি যদি আমরা যদি বলি, কোন সোসাইটিতে পরিবর্তন না ঘটলে সেই সোসাইটিকে আমরা ডেড সোসাইটি হিসেবে বর্ণনা করি। তো কোন সোসাইটি আমাদের যে ইম্প্যাক্ট অফ সোশ্যাল চেঞ্জ সেটা থেকে ফ্রি না, বা প্রত্যেক সোসাইটিতে অবশ্যই সোশ্যাল চেঞ্জের যে ইম্প্যাক্ট সেটা ঘটে, অর্থাৎ সোশ্যাল চেঞ্জ একটা ইউনিভার্সাল প্রক্রিয়া যেটা অবশ্যই প্রত্যেকটা সোসাইটিতে বিভিন্ন সময় ঘটে থাকে। তো স্পিড অফ সোশ্যাল চেঞ্জ ইজ রিলেটেড টু টাইম ফ্যাক্টর। Speed of social change is related to time factor. The speed of social change is not uniform. It differs from period to period. এটা period to period বা time to time ভ্যারি করে বা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো আমাদের মডার্ন সোসাইটিতে যে আমরা যদি সোশ্যাল চেঞ্জ দেখি সেটা খুব স্পিডে হচ্ছে, যেটা আমাদের আগের যে ট্রেডিশনাল সোসাইটি বা প্রিভিয়াস সোসাইটি সেখানে সোশ্যাল চেঞ্জের যে স্পিডটা সেটা খুবই কম ছিল। তো এটা ক্ষেত্রে আমাদের যে টাইম টু টাইম বা টাইমের সাথে আমাদের যে সোশ্যাল চেঞ্জের স্পিড সেটা ভ্যারি করে। তো হচ্ছে স্পিড অফ সোশ্যাল চেঞ্জ ইজ আনইকুয়াল অ্যান্ড কম্পারেটিভ। স্পিড অফ সোশ্যাল চেঞ্জ ইজ আনইকুয়াল অ্যান্ড কম্পারেটিভ। আমাদের স্পিড অফ সোশ্যাল চেঞ্জ সেটা সবসময় সমান হয় না, বা আমাদের যে সোসাইটি টু সোসাইটি ইকুয়ালি আমাদের সোশ্যাল চেঞ্জটা ঘটে না, এবং এটা কম্পারেটিভলি একটা সোসাইটির সাথে আরেকটা সোসাইটির অবশ্যই ভেরিয়েশন থাকে, বা এই স্পিডটা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন আমাদের রুরাল সোসাইটি, সেখানে এই সোশ্যাল চেঞ্জের হারটা খুবই ধীর গতি সম্পন্ন, কিন্তু আরবান সোসাইটিতে আমাদের সোশ্যাল চেঞ্জের হারটা অনেক দ্রুত গতি সম্পন্ন। কারণ আরবান সোসাইটিতে যারা বসবাস করে তারা যে কোনো পরিবর্তন খুব সহজে অ্যাডাপ্ট করতে পারে বা গ্রহণ করে, কিন্তু রুরাল সোসাইটিতে যারা বসবাস করে তারা সহজে পরিবর্তন নিয়ে আসতে চায় না, বা সহজে কোনো পরিবর্তন তাকে তারা অ্যাডাপ্ট করতে সক্ষম হয় না। তো এটার ফলে তাদের সোশ্যাল চেঞ্জটা খুব ধীর গতিতে ঘটে। সোশ্যাল চেঞ্জ ইজ অ্যান এসেনশিয়াল ল। এসেনশিয়াল ল হচ্ছে এমন একটা ল যেটা আমাদের অবশ্যই ঘটবে, এবং যেখানে আমাদের কোনো বাধা আমরা সৃষ্টি করতে পারি না, বা আমাদের কোনো নিজস্ব কন্ট্রোল থাকে না। তো আমাদের যে সোশ্যাল চেঞ্জটা সেটা আমাদের সোসাইটিতে অবশ্যই ঘটবে, সেটা আমরা বলতে পারি। তো এটা আমরা প্ল্যান রইতেও হতে পারে, বা আমাদের যে অবশ্যই আমরা এই সোসাইটিতে ঘটে। সোশ্যাল চেঞ্জ ল্যাকস ডেফিনাইট প্রিডিকশন। প্রিডিকশন হচ্ছে ভবিষ্যৎবাণী করা। সোশ্যাল চেঞ্জ সম্পর্কে আমরা কোনো ভবিষ্যৎবাণী করতে পারি না, কারণ সোশ্যাল চেঞ্জের রেজাল্টটা কি ধরনের হবে, বা একটা সোসাইটিতে সোশ্যাল চেঞ্জ ঘটার ফলে সেখানে কি ধরনের পরিবর্তন আসবে, তো সেটা আমরা ধারণা করতে পারি না। তো এক্ষেত্রে সোশ্যাল চেঞ্জ অবশ্যই ঘটবে এটা আমরা বলতে পারি, কিন্তু সোশ্যাল চেঞ্জের যে রেজাল্টটা কি ধরনের হবে সেটা আমরা প্রিডিক্ট করতে পারি না, বা আমরা প্রিডিকশনটা দিতে পারি না। তো এটা আচ্ছা, সোশ্যাল চেঞ্জ ইজ এ কমিউনিটি চেঞ্জ। সোশ্যাল চেঞ্জ ইজ এ কমিউনিটি চেঞ্জ। তো সোশ্যাল চেঞ্জটা শুধুমাত্র একজন মানুষের লাইফ প্যাটার্ন বা লাইফ স্টাইলের পরিবর্তনকে আমরা সোশ্যাল চেঞ্জ বলি না, এটা অবশ্যই একটা কমিউনিটি বা ইন্টার কমিউনিটি, সেখানে যদি পরিবর্তন আসে তখন সেটাকে আমরা সোশ্যাল চেঞ্জ হিসেবে দেখি। তো সেক্ষেত্রে আমরা আমাদের এই কমিউনিটি টু কমিউনিটি বা বিভিন্ন ফর্মে আমাদের যে চেঞ্জটা সেটা ঘটলে আমরা সোশ্যাল চেঞ্জ হিসেবে তাকে বর্ণনা করতে পারি। তারপর হচ্ছে সোশ্যাল চেঞ্জ মে বি স্মল স্কেল অর লার্জ স্কেল।
সোশ্যাল চেঞ্জটা আমাদের স্মল স্কেলে হতে পারে, আবার লার্জ স্কেলেও হতে পারে। তো এক্ষেত্রে আমাদের যে স্মল স্কেলে যখন ঘটে, যখন আমাদের বিভিন্ন ধরনের গ্রুপ বা অর্গানাইজেশন থাকে, ছোট ছোট গ্রুপ অর্গানাইজেশন, তো তাদের যে পরিবর্তন, তো সোশ্যাল চেঞ্জ একটা গ্রুপ অফ পিপল বা একটা ছোট অর্গানাইজেশনের পরিবর্তন করলে সেখানে আমরা স্মল স্কেল সোশ্যাল চেঞ্জ বলি। আর লার্জ স্কেল হচ্ছে একটা কালচার, সোসাইটি বা সিভিলাইজেশন সেখানে বা কান্ট্রির ক্ষেত্রে চেঞ্জ ঘটলে সেটাকে আমরা লার্জ স্কেল বলি। তো তোমাদের এখানে প্রশ্ন আসতে পারে, তোমার মনে প্রশ্ন আসতে পারে যে শর্ট টার্ম অর লং টার্ম এবং স্মল স্কেল এবং লার্জ স্কেল এটার ভিতরে পার্থক্য কি? শর্ট টার্ম হচ্ছে যে আমাদের সময়ের উপর ভিত্তি করে যে স্বল্প সময়ে যে পরিবর্তন সেটা, আর যেটা লং টার্ম হচ্ছে অধিক সময়ে। আর স্মল স্কেলটা হচ্ছে যে এরিয়া বা তার ব্যাপ্তিটা, সেটার উপর ভিত্তি করে স্মল স্কেল বা লার্জ স্কেল আমাদের পরিবর্তন ঘটে। তো এগুলো হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল চেঞ্জ, যেটা আমরা বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন সোসাইটিতে দেখি। তোমাদের নেক্সট যেটা ফ্যাক্টরস অফ সোশ্যাল চেঞ্জ। ফ্যাক্টরস অফ সোশ্যাল চেঞ্জ. Social change is a historical process based on various factors of environment and human condition, যেটা আমাদের বিভিন্ন সময় আমরা টিকে থাকার জন্য বিভিন্ন কন্ডিশন যেটা আমরা তৈরি করি আমাদের সোসাইটি টু সোসাইটিতে। তো সেক্ষেত্রে আমাদের যে বিভিন্ন ফ্যাক্টরস যেগুলো আমাদের সোশ্যাল চেঞ্জের জন্য প্রভাবিত করে বা আমাদের সোসাইটিতে বিভিন্ন সময় আমরা এই সোশ্যাল চেঞ্জটা ঘটার জন্য বিভিন্ন ফ্যাক্টরসকে দায়ী করি। তো তার ভিতরে কিছু যে প্রধান যে ফ্যাক্টরস গুলো, এক নম্বর হচ্ছে জিওগ্রাফিক অর ফিজিক্যাল ফ্যাক্টরস। জিওগ্রাফিক অর ফিজিক্যাল ফ্যাক্টরস, তো ফিজিক্যাল ফ্যাক্টরস ইনক্লুড অল কন্ডিশন অফ ন্যাচারাল এনভায়রনমেন্ট, মেনলি ক্লাইমেট, আর্থ, রেইনফল, রিভার্স, মাউন্টেন, ন্যাচারাল ভেজিটেশন, ফরেস্ট, অ্যানিম্যাল, মিনারেলস, যেগুলো আমরা আমাদের যে ফিজিক্যাল বা এনভায়রনমেন্ট থেকে আমরা পেয়ে থাকি, জিওগ্রাফিক লোকেশন যেখানে আমরা বসবাস করি। তো আমাদের যে ন্যাচারাল এনভায়রনমেন্টে যদি কোনো পরিবর্তন আসে তাহলে সেক্ষেত্রে আমাদের সোশ্যাল চেঞ্জটা ঘটে। তো আমাদের ন্যাচারাল কন্ডিশন অফ সোশ্যাল লাইফ যেটার পরিবর্তনটা, তো আমাদের যদি হঠাৎ করে আমাদের আর্থ, ক্লাইমেট, রেইনফল বা রিভার সেগুলো যদি পরিবর্তন আসে, যেমন আমাদের বিভিন্ন বন্যা হয় বা ভূমিধস ঘটে বা নদী ভাঙন বা ফরেস্ট এরিয়া এগুলো বিলুপ্তির ফলে আমাদের সোসাইটিতে অবশ্যই একটা পরিবর্তন আসে বা সোশ্যাল চেঞ্জ একটা সোসাইটিতে ঘটে। যখন আমাদের বন্যা হয় বা আমাদের ভূমিধস ঘটে, তো একটা যে ফ্যামিলি সে হয়তো তার সবকিছু হারিয়ে সে টোটালি নিঃস্ব হয়ে যায়। তো এটার ফলে তার যে ফ্যামিলি লেভেলে বা সোসাইটিতে অবশ্যই একটা পরিবর্তন বা সোশ্যাল চেঞ্জ আমরা দেখতে পারি। তো হচ্ছে দুই নম্বরটা হচ্ছে কালচারাল ফ্যাক্টরস। কালচারাল ফ্যাক্টরস যেটা সোশ্যাল চেঞ্জের জন্য অন্যতম একটা প্রধান ফ্যাক্টরস। তো আমাদের চেঞ্জেস ইন দ্য কালচার আর অ্যাকম্পাইন্ড বাই সোশ্যাল চেঞ্জ। কালচার গিভস স্পিড অ্যান্ড ডিরেকশন টু social change and determines the limits beyond which social change cannot occur. আমাদের বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল এবং নন ম্যাটেরিয়াল কালচার যেটা আমরা আমাদের সোসাইটিতে দেখতে পারি, সেটাও বিভিন্ন ভাবে আমাদের যে সোশ্যাল চেঞ্জ সেটাকে প্রভাবিত করে বা এটার ফলে আমাদের কালচারাল চেঞ্জ বা কালচারাল ফ্যাক্টরস এর ফলে সোশ্যাল চেঞ্জটা ঘটে। তাছাড়া পপুলেশন ফ্যাক্টরস। পপুলেশনটা হচ্ছে আমাদের যে কোয়ালিটি অফ পপুলেশন, সেটা আমাদের সোসাইটিতে যে বা বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশন বা আমাদের কাস্টম ট্রেডিশন ইনস্টিটিউশন বা অ্যাসোসিয়েশন সেখানে প্রভাব ফেলে। তো আমাদের যে পপুলেশনটা যদি ইনক্রিজ অর ডিক্রিজ হয় বা আমাদের যে রেশিও অফ ম্যান অ্যান্ড উইমেন বা মেল ফিমেল ইয়ং অ্যান্ড ওল্ড, যেটা যদি পরিবর্তন ঘটে একটা সোসাইটিতে, তাহলে সেক্ষেত্রে আমাদের অবশ্যই সোশ্যাল চেঞ্জ ঘটে। একটা সোসাইটিতে যদি হঠাৎ করে পুরুষের সংখ্যা বেড়ে যায় বা মহিলার সংখ্যা বেড়ে যায় ওর একে অন্যের তুলনায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেখানে একটা পরিবর্তন ঘটে। সেটা হতে পারে আমাদের যে ম্যারেজ এর ক্ষেত্রে, ফ্যামিলি লেভেলে বা কন্ডিশন অফ মেল ফিমেল তাদের ক্ষেত্রে আমাদের সোসাইটিতে পরিবর্তন আসে। যেমন আমাদের যখন কোনো একটা সোসাইটিতে যুদ্ধ হয় তখন দেখা যায় যে সেখানে অনেক পুরুষ একত্রে মারা যায় এবং মহিলা এবং শিশু তারা হয়তো বেশি টিকে থাকে।
তো এটার ফলে দেখা যায় যে পরবর্তীতে যে একটা গ্যাপ তৈরি হয় যে পুরুষের সংখ্যা অনেক কম মহিলার সংখ্যা বেশি, তো সেক্ষেত্রে তাদের যে ম্যারেজের ক্ষেত্রে একটা সমস্যার সৃষ্টি হয়। তো তাদের যে মহিলারা তারা হয়তো বিবাহের জন্য পর্যাপ্ত পরিমাণে যে পুরুষের সংখ্যা সেখানে থাকে না, তো সেখানে একটা ঘাটতি সৃষ্টি হয়, তো তাদের যে সোশ্যাল সিস্টেমের একটা পরিবর্তন সেখানে চলে আসে। তারপর হচ্ছে সাইকোলজিক্যাল ফ্যাক্টরস। সাইকোলজিক্যাল ফ্যাক্টরস হচ্ছে মানুষের সাইকোলজি। তো প্রত্যেকটা মানুষই চায় তাদের ভিতরে পরিবর্তন আসুক, কেউ একই অবস্থায় থাকতে চায় না। তো এটার ফলে আমাদের যে সোশ্যাল চেঞ্জের ক্ষেত্রে একটা পাওয়ারফুল যে ইফেক্ট সেটা পড়ে যে সাইকোলজির ফলে। তো আমরা দেখো যে তোমরা মাত্র 1-1 পড়ো, তো লেভেল 1 পড়ার ফলে তো তোমাদের যে সাইকোলজি এখন এক ধরনের, এবং তোমরা যখন পাশ করে যাবা তখন বা জব লাইফে যাবা তখন তোমাদের সাইকোলজি আর এক ধরনের বা চিন্তাধারা যে পরিবর্তন সেটা ঘটে। তো এটার ফলে আমরা অবশ্যই আমাদের পরিবর্তনটা নিয়ে আসতে চাই। তো হচ্ছে বায়োলজিক্যাল ফ্যাক্টরস, এটা হচ্ছে যে আমাদের কোয়ালিটেটিভ অ্যাসপেক্টস অফ পপুলেশন, যেটা আমরা বংশ পরম্পরায় বা আমরা জিনগত ওয়েতে পেয়ে থাকি। তো এটার ফলে দেখা যায় যে আমাদের জন্মগত ভাবেও আমরা বিভিন্ন যে ফ্যাক্টরস গুলো সেটা পেয়ে থাকি, বা আমরা কোন সোসাইটিতে কি অবস্থান করব, বা আমাদের যে সোশ্যাল সিস্টেমটা কি ধরনের হবে, বা আমাদের সোশ্যাল চেঞ্জটা বা আমাদের পরিবর্তনটা কিভাবে ঘটবে, সেটাও এই বায়োলজিক্যাল ফ্যাক্টরসটা অনেক সময় প্রভাব ফেলে। বিশেষ করে তোমরা যদি দেখো আমাদের যে রেসিজম, যেটা বিভিন্ন সোসাইটিতে দেখা যায়, যেটা বায়োলজিক্যাল ফ্যাক্টরস, তো সেটার উপর প্রভাব সেটা পড়ে। তো হচ্ছে টেকনোলজিক্যাল ফ্যাক্টরস। টেকনোলজি আমাদের যে মডার্ন সোসাইটি সেখানে চেঞ্জের জন্য এই টেকনোলজিক্যাল ফ্যাক্টরসটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো যেমন এক সময় দেখা যেত যে আমাদের যেটা আর কি, তোমরা যেমন এখন ক্লাস করতেছো যে টেকনোলজি বা অনলাইনে, যেটা একসময় হয়তো কল্পনা করা যেত না যে এভাবে ক্লাস করা যেতে পারে বা আমরা সুবিধাগুলো পেয়ে থাকি। তোমরা যেমন এখন মোবাইল ফোন ইউজ করো, যেটা ছাড়া তোমাদের একটা দিনও কল্পনা করতে পারো না যে সব সময় তোমরা এই যে মোবাইল ফোন যেটা ইউজ করো, তো এটা থেকে অনেক সময় তোমরা যখন ক্লাস করো সেখানে তোমরা চুরি করে বা লুকায়ে মোবাইল ফোন ইউজ করো, যেটা এক সময় যেটা ঘটতো না, কিন্তু তোমাদের এখন ফ্যাসিলিটিস এর ফলে তো সেটা ইউজ করার, তো সেখানে আমাদের একটা পরিবর্তন সেখানে লক্ষ্য করা যায়। তো পরে আদার্স ফ্যাক্টরস, কিছু কিছু ফ্যাক্টর থাকে যে বিভিন্ন সোসাইটিতে, সেটা আদার্স যে ফ্যাক্টর, যেটা আমাদের যে নতুন নতুন বিভিন্ন চিন্তাধারা বা অপিনিয়ন সেটার উদ্ভব ঘটলেও একটা সোসাইটিতে সোশ্যাল চেঞ্জটা ঘটে। যেমন আমাদের যে যৌতুক প্রথা, কাস্ট সিস্টেম বা ফিমেল এডুকেশন, সেটার প্রতি যে আমাদের যে চিন্তাধারার পরিবর্তন, তো এটার ফলে আমাদের সোসাইটিতে বিভিন্ন সময় সোশ্যাল চেঞ্জটা ঘটে। তো অনেক সময় যদি একটা সোসাইটিতে বিভিন্ন রেভুলেশন বা যুদ্ধ সংগঠিত হয়, তাহলে সেক্ষেত্রেও সেখানে সোশ্যাল চেঞ্জটা ঘটে। তো এগুলো হচ্ছে বিভিন্ন ফ্যাক্টর যেটা আমাদের সোসাইটিতে বিভিন্ন সময় আমরা দেখতে পারি। ওকে, তোমাদের আজকে এই পর্যন্তই। তো তোমাদের যদি এখন কিছু জানার থাকে বা কিছু বলার থাকে তাহলে তোমরা জিজ্ঞাসা করতে পারো। স্যার স্যার হ্যাঁ, সোশিয়াল ক্যারেক্টারিস্টিক্স ক্ষেত্রে যে আমাদের যে কন্টিনিউয়াস প্রসেস আর টেম্পোরাল প্রসেস, দুইটার মধ্যে কি মানে বেসিক পার্থক্যটা একটু বলবেন? কন্টিনিউয়াস প্রসেস আর টেম্পোরাল টেম্পোরাল। প্রসেস যে দুইটা তোমাদের ছিল। তো এটা হচ্ছে যে কন্টিনিউয়াসটা হচ্ছে যে একটা চলমান প্রক্রিয়া, এবং আর যেটা হচ্ছে বিভিন্ন সময় বা বিভিন্ন ভাবে অবশ্যই ঘটে, এটা অনগোয়িং যে প্রসেস সেটাকে কন্টিনিউয়াস বলা হচ্ছে। আর টেম্পোরালটা হচ্ছে যেটা টাইম টু টাইম যে ভেরিয়েশনটা বা চেঞ্জটা যেটা ঘটে টাইমের সাথে, যে সিকোয়েন্স বা টাইম সিকোয়েন্স মেনটেন করে যে চেঞ্জটা, সেটা হচ্ছে টেম্পোরাল। আর কন্টিনিউয়াসটা হচ্ছে কন্টিনিউয়াসলি বা বিভিন্ন ভাবে বিভিন্ন সময় যে চেঞ্জটা, যেটাকে আমরা আটকায় রাখতে পারি না, বা অনগোয়িং যে প্রসেস সেটাকে আমরা যেটা কন্টিনিউয়াস চেঞ্জ হিসেবে দেখি। তো এটা আর কি স্যার দুইটা, একটা হচ্ছে টাইমের সাথে আর একটা হচ্ছে কন্টিনিউয়াস যে প্রসেস সেটা। স্যার 8 নম্বর স্যার পয়েন্ট একটু অ্যাটেন্ডেন্সটা কেমন দিব? হ্যাঁ, তোমাদের অ্যাটেন্ডেন্স যেটা তোমাদের যে তোমরা এখানে জয়েন করছো, তো সেটা আর কি তোমাদের এখান থেকে রিপোর্ট নেওয়া যায়, যেটা আর কি যে টোটাল যে
তোমরা কে কখন জয়েন করছো বা কতটুকু ক্লাস করছো, তো এটার রিপোর্টটা তোমাদের আইডি বা নাম অনুসারে এখানে ডাউনলোড করা যায়। আমি ওটা ডাউনলোড করে রাখি, তো ওখান থেকে তোমাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হয় আর কি। তো অনেকে হয়তো তোমরা যে দেখা যায় যে ডিসকানেক্টেড হয়ে যাও বা কানেক্টেড হও, তো সেটাও এখানে রিপোর্ট থাকে, কে তোমরা কতটুকু কখন থেকে জয়েন করছো বা কখন ডিসকানেক্ট হয়েছো বা আবার কানেক্ট হয়েছো, টোটালটা রিপোর্ট থাকে। তো সেখান থেকে আমি তোমাদের যে অ্যাটেন্ডেন্স সেটা আমি নিয়ে নেই আর কি। জি স্যার। স্যার 8 নাম্বার পয়েন্টে একটু এক্সপ্লেন করুন স্যার। 8 নাম্বার পয়েন্ট হচ্ছে যে সোশ্যাল চেঞ্জ ইনভলভস টেম্পো এন্ড ডিরেকশন অফ চেঞ্জ। তো এটা হচ্ছে যে আমাদের টেম্পো বা রেট, যে কি হারে আমাদের যে একটা হার যেটা পরিবর্তনটা, সেটাকে বোঝা যাচ্ছে টেম্পো আর রেট, এবং ডিরেকশন বা কোন দিকে আমাদের পরিবর্তনটা হচ্ছে বা কি রেটে আমাদের পরিবর্তনটা ঘটছে, তো সেটা হচ্ছে টেম্পো এন্ড ডিরেকশন অফ চেঞ্জ। এটা মানে স্যার রেটটা কি ধরনের বা কি গতিতে সেটা ঘটছে, এটা আর কি। স্যার 9 নম্বরে প্ল্যান চেঞ্জের একটা এক্সাম্পল দেওয়া যাবে? প্ল্যান চেঞ্জ, হ্যাঁ, এটা যেমন আমাদের সোসাইটিতে আমাদের চেঞ্জ নিয়ে আসার জন্য প্ল্যান রয়েছে, বা আমরা ইচ্ছাকৃত ভাবে যখন কোনো পরিবর্তন নিয়ে আসি, তো সেটা হতে পারে যেমন আমাদের সোসাইটিতে যেমন আমরা এখন যে চালগুলো খাই বা রাইসটা আমরা খেয়ে থাকি, তো হাইব্রিড যে রাইসটা সেটা একসময় ছিল না। তো আমাদের সোসাইটিতে আমরা আমাদের পরিবর্তনের জন্য বা আমাদের অধিক চাহিদা পূরণের জন্য আমরা এই হাইব্রিড রাইসগুলো বিভিন্ন সময় ডেভেলপ করি, কিন্তু মানুষ এটাকে কিন্তু প্রথমে খুব সহজে গ্রহণ করতো না, কারণ এর স্বাদটা আমাদের যে দেশীয় রাইস সেটার মতো ছিল না। কিন্তু এটা আস্তে আস্তে মানুষ এটার সাথে অভ্যস্ত হয়ে যায়, এবং আমাদের সোসাইটিতে যে আমাদের যে ফুড সিকিউরিটি বা ফুডের যে ঘাটতি সেটা পূরণ করা সম্ভব হয়েছে। তো এটার ফলে আমরা এই হাইব্রিড রাইসটা যেটা আমরা প্রডিউস করি বা প্রোডাকশন করার ফলে আমাদের সোসাইটিতে একটা চেঞ্জ ঘটে। তো এটা আমরা অবশ্যই একটা পরিকল্পনা করেই আমরা এটা করে মানে প্রোডাকশনটা করছি। তো এটার যে পরিবর্তন সেটা প্ল্যান ওয়েতে আমাদের ঘটছে। তো এই স্যার ধরনের স্যার 4 স্যার নাম্বার 11 নম্বর পয়েন্ট একটু 4 নাম্বার বুঝাই পয়েন্ট। 4 নাম্বার যেটা তোমাদের 4 নাম্বারটা ছিল সোশ্যাল চেঞ্জ ইজ এনভায়রনমেন্টাল, অর্থাৎ এনভায়রনমেন্টাল একটা নির্দিষ্ট যে জিওগ্রাফিক লোকেশন সেখানে অবশ্যই ঘটতে হবে, কারণ মানুষ যখন বসবাস করে অবশ্যই একটা ন্যাচারাল বা জিওগ্রাফিক লোকেশনে সে বসবাস করে। তো সেক্ষেত্রে তার মানুষের পরিবর্তন হতে হলে অবশ্যই সেই এনভায়রনমেন্টে বা তার চতুর্পাশের কালচার বা ট্রেডিশন সেখানে পরিবর্তন হতে হয়। তারপর হচ্ছে 11 নম্বর যে পয়েন্ট, সোশ্যাল চেঞ্জ ইজ অ্যান অবজেক্টিভ টার্ম। অবজেক্টিভ টার্ম এটা হচ্ছে যে আমরা কোন অবজেক্টিভ বা উদ্দেশ্যের উপর ভিত্তি করে আমরা সোশ্যাল চেঞ্জটা নিয়ে আসি। তো এটা কোনো যে কোনো ভ্যালু জাজমেন্ট নাই, বা আমরা নির্দিষ্ট কোনো ওয়েতে এটাকে জাজমেন্ট করতে পারি না, কারণ সোসাইটি টু সোসাইটি আমাদের এই সোশ্যাল চেঞ্জটা ভ্যারি করে বা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তো এই কারণে আমাদের এখানে কোনো নির্দিষ্ট ভ্যালু বা অবজেক্টিভ যেটা সেটা ফলো করা হয় না সোশ্যাল চেঞ্জের ক্ষেত্রে। স্যার ম্যাটেরিয়াল আর নন ম্যাটেরিয়াল কালচারের একটু উদাহরণ দেন। ম্যাটেরিয়াল এবং নন ম্যাটেরিয়াল কালচার যেটা আর কি, তো তোমাদের এটা 2 নাম্বার একটা চ্যাপ্টার আছে তোমাদের কালচার যে চ্যাপ্টার, সেটা হয়তো তোমাদের আগেই পড়াতে হতো, কিন্তু তোমাদের ওই চ্যাপ্টারটা পরে পড়াবে, তোমাদের ম্যাডাম পড়াবেন। তো সেক্ষেত্রে তোমাদের এটা আরো ডিটেলস পড়ানো হবে। তো তারপরও ম্যাটেরিয়াল কালচার আর নন ম্যাটেরিয়াল কালচার, ম্যাটেরিয়াল কালচার হচ্ছে যে যেগুলো আমাদের আমরা স্পর্শ করতে পারি বা আমাদের চতুর্পাশে যেগুলো ম্যাটেরিয়াল যে যেগুলো থাকে, যেগুলো আমরা ইউজ করি সচরাচর, সেগুলোর যে পরিবর্তন হয় আমাদের যে কালচারের, তো সেটাকে ম্যাটেরিয়াল। আর নন ম্যাটেরিয়াল কালচারটা হচ্ছে যে আমাদের যে চিন্তাধারা ধারা বা আমাদের ট্রেডিশন বিহেভিয়ার, যেগুলোকে আমরা স্পর্শ করতে পারি না, তো সেগুলো হচ্ছে নন ম্যাটেরিয়াল যে কালচার। কালচারের দুইটা ওয়ে যে যে মানে আমাদের সোসাইটিতে দেখি এটা একটা শ্রেণী বিভাগ, একটা ম্যাটেরিয়াল কালচার এবং আরেকটা নন ম্যাটেরিয়াল কালচার। তো সেটা, তো এটা তোমাদের ওই যে কালচার চ্যাপ্টারে আরো ডিটেলস পড়াবে, তো সেখান থেকে আরো তোমরা ভালোভাবে দেখতে পারবা। তো ম্যাটেরিয়ালটা মূলত আমরা যেগুলো ইউজ করি বা আমরা যেগুলো ধরতে পারি বা আমাদের চতুর্পাশে যেগুলো আমাদের স্যার যে একটা ম্যাটেরিয়াল। উদাহরণ দেন স্যার ম্যাটেরিয়ালের। হুম, ম্যাটেরিয়ালের একটা উদাহরণ দেন তো স্যার। ম্যাটেরিয়ালের যেটা আমরা আমাদের যেগুলো ম্যাটেরিয়ালিস্টিক, যেগুলো আমরা টেকনোলজি বা চেয়ার টেবিল বা যেগুলো বিভিন্ন ধরনের টুলস ইকুইপমেন্ট যেগুলো আমরা
ইউজ করি আমাদের চতুর্পাশে, সেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল। সেটাও আমাদের কালচারের 18 সাথে, নম্বর পয়েন্ট একটু বলেন। 18 নাম্বারটা 18। হ্যাঁ, সোশ্যাল চেঞ্জ মে বি স্মল স্কেল অর লার্জ স্কেল। তো সোশ্যাল চেঞ্জটা আমাদের স্মল স্কেলে হতে পারে আবার লার্জ স্কেলে হতে পারে। তো স্মল স্কেলে হচ্ছে যখন আমাদের একটা ক্ষুদ্র গ্রুপ বা অর্গানাইজেশন, ছোট একটা গ্রুপ অফ পিপল বা একটা ছোট অর্গানাইজেশনের ক্ষেত্রে যখন সোশ্যাল চেঞ্জটা ঘটে সেটা হচ্ছে স্মল স্কেল। আর লার্জ স্কেল হচ্ছে যখন বৃহৎ পরিসরে, বিশেষ করে আমাদের একটা টোটাল সোসাইটি সেটা বা একটা কালচারে যারা টোটাল কালচারে যারা বসবাস করে বা বড় ধরনের যে সিভিলাইজেশন যেটা কান্ট্রি ঘটে পুরা। তাদের যে পরিবর্তন সেটা হচ্ছে লার্জ স্কেল। আর কিছু স্যার বায়োলজিক্যাল ফ্যাক্টরটা আরেকবার বলবেন প্লিজ। বায়োলজিক্যাল ফ্যাক্টরস অর্থাৎ যে ফ্যাক্টরস গুলো বা কিছু ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলো যেগুলো আমরা বংশ পরম্পরায় বা জিনগতভাবে পেয়ে থাকি, তো সেটা হচ্ছে আমাদের বায়োলজিক্যাল যে ফ্যাক্টরস। তো বায়োলজিক্যাল ফ্যাক্টরস যেমন আমরা কিন্তু প্রত্যেকে আমরা জিনগত ভাবে আমাদের যে যারা আমাদের বংশে যারা থাকে পিতা মাতা দাদা দাদি তাদের যে ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলো আমরা পেয়ে থাকি। তো তোমরা যদি যে বিভিন্ন আফ্রিকান বা আমেরিকান সোসাইটিতে দেখো যে সেখানে একটা রেসিজম সেখানে কাজ করে, যে সে হোয়াইট এবং ব্ল্যাক যে পিপল যারা আছে, তো যারা ব্ল্যাক তারা কিন্তু তাদের বংশগত ভাবেই তাদের যে বৈশিষ্ট্যগুলো তারা পেয়ে থাকে। আবার যারা হোয়াইট পিপল তারা তাদের বংশগত ভাবেই বা জন্মগত ভাবেই বায়োলজিক্যালি তাদের ক্যারেক্টারিস্টিক্স গুলো পেয়ে থাকে। তো এটার ফলে তাদের যে একটা পার্থক্য বা তাদের যে সোসাইটিতে তাদের যে বৈচিত্র্যতা সেটা দেখা যায় এবং সেটা বায়োলজিক্যালি তাদের ভিতরে নির্ধারিত হয়ে থাকে কে কোথায় জন্মগ্রহণ করছে বা তার বংশে তাদের কি ধরনের স্ট্যাটাস ছিল, এটার উপরেও আমাদের যে সোশ্যাল চেঞ্জটা সেটা ঘটে থাকে। ওকে, আর কিছু? স্যার কন্টিনিউয়াস চেঞ্জ আর টেম্পোরাল চেঞ্জের একটা উদাহরণ দিন তো স্যার, যেটা বললেন আপনি কোনটা? সোশ্যাল চেঞ্জ। স্যার কন্টিনিউয়াস চেঞ্জ আর টেম্পোরাল চেঞ্জ এক্সাম্পল দাও স্যার। টেম্পোরাল চেঞ্জ, কন্টিনিউয়াস চেঞ্জ এক্সাম্পল দাও হ্যাঁ স্যার। হ্যাঁ, টেম্পোরাল চেঞ্জ যেটা আর কি, তো আমাদের টাইম টু টাইম যেটা আমাদের সোসাইটিতে যে পরিবর্তন হয় বিভিন্ন সময় টাইম টু টাইম, তো এটাকে যদি আমরা দেখি যে আমাদের প্রোডাকশন সিস্টেম যা ফুড প্রোডাকশন সিস্টেম, তো প্রথমে আমাদের ছিল যে ফুড গ্যাদারিং বা হান্টিং সোসাইটি, তারপরে আসলো আমাদের পাস্টোরাল, তারপর হচ্ছে হর্টিকালচার, তারপর এগ্রিকালচার এবং বর্তমানে যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন সিস্টেম। এটা যে টাইম টু টাইম যে বিভিন্ন পরিবর্তনটা আসলো স্যার কথা শোনা যায় না। স্যারের কানেকশন চলে গেছে। স্যার বের হয়ে গেছে মনে হয়। লিয়া আপা আমাদের হোস্ট। 10টা বাজে অলরেডি, বাইরে হয়ে যেতে হলো।